সম্পর্কের তিক্ততা থেকে বিএনপি নেতাদের কঠোর বাক্যবাণে জর্জরিত হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদের মতে সরাসরি ডক্টর ইউনূসকে নিয়ে নেতাদের কঠোর বক্তব্য চাপ প্রয়োগেরই কৌশল। আমাদের দেশে যত চ্যানেল আছে সব চ্যানেলে যায় বলা শেষ ইউনূস স্যারের বদনামি আর কি। ইউনূস স্যারকে যতটা খাটো করা যায় অতটা খাটো করা হয়েছে। মনে করেন টকশুর মাত্র টকশুতে যায় যতটা বলার বলছে, কিন্তু আমাদের দেশের চ্যানেলও কুলাইতেছে না। এখন চলে গেছে ভারতের চ্যানেলও। সত্য মিথ্যা জানি না, কিন্তু ওয়াকার ব্লক করলে কি হবে? তাদের মূল শেল্টার তো এখন বিএনপি। চান্দাবাজ রেজাউল বক্তব্য দেয় বিএনপির তারিমের সমাবেশে, অথচ টিভিতে বছরের পর বছর ধরে বিএনপিকে খাটকাজ বলে বক্তব্য দিচ্ছিল এই লোক তারেক রহমান কোনো নেতাই না, বিএনপির কোনো নেতৃত্ব নাই, আওয়ামী লীগকে হাতি নাকি সমর্থন দেওয়া দরকার, এটা তার বয়ান ছিল। আমি বানায় করছি না, দেখে দিচ্ছি, দেখে দেবো। ধন্যবাদ। এবং আমাদের যিনি স্বাস্থ্য কি বলা হচ্ছে, স্বাস্থ্য উপদেষ্টা না, আমাদের বাংলাদেশের কি বলা হয়, আচ্ছা, আমরা বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি ছিলেন ওনার নাম হচ্ছে আমানুল হক, নামটা ভাই দেখলে হয়েছে, ওনাকে ধন্যবাদ দিচ্ছে। আপনি দেখেন বাংলাদেশে আমাদের বড় লোকদের একটা কমন ইস্যু হচ্ছে এই দেশটাকে তারা ওই লেভেলে ডেভেলপ করে না যে লেভেলে প্রকৃতপক্ষে ডেভেলপ করা দরকার। যেমন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে সর্বদলীয় বৈঠকে রাজনীতির চূড়ান্ত দফারফা হয়ে গেছে। প্রফেসর ইউনূস চূড়ান্ত সমাধান দিয়ে দিয়েছেন। এখন বিএনপি যতই ডিসেম্বরের নির্বাচনের জন্য কান্নাকাটি করুক, কোনো লাভ নেই, ঘটনা যা ঘটা ঘটে গিয়েছে। এটা আমাকে অত্যন্ত হৃদয়ে টাচ করে আমাকে, যে এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসে নিশ্চয়ই একটু ভালো কিছু এর মধ্যে থেকে আসবে। আজকে প্রথম পর্ব শেষ হলো, তো সেটা মহানন্দের দিন যেটা আমরা করেছি। দ্বিতীয় পর্বে প্রথম পর্বে আমরা কি করলাম, এটা যত কিছু ইস্যুস আছে, যত কিছু রিকমেন্ডেশন সুপারিশ আছে, তার মধ্যে কিভাবে আমরা একমত হলাম, তারা কোনটাতে একমত হলো, সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করবো। এটি হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐকমত্যগুলো তুলে দেবো। কিন্তু বিএনপি যে এখন চাঁদাবাজি করে, ধর্ষণ করে, খুন করে, তো তার সমস্যা আমার কথা না, জনগণের কথা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা, সর্বদলীয় বৈঠকে রাজনীতির চূড়ান্ত দফা-রফা, প্রফেসর ইউনূসের চূড়ান্ত ঘোষণা, বিএনপির সাথে ডক্টর ইউনূসের সম্পর্কের তিক্ততা, বিএনপিকে নিয়ে পিনাকি ভট্টাচার্যের চাঞ্চল্যকর তথ্য সামনে আনার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। সম্পর্কের তিক্ততা থেকে বিএনপি নেতাদের কঠোর বাক্যবাণে জর্জরিত হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদের মতে সরাসরি ডক্টর ইউনূসকে নিয়ে নেতাদের কঠোর বক্তব্য চাপ প্রয়োগেরই কৌশল। নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা না করলে ডক্টর ইউনূসের ভাবমূর্তি আরও ঝুঁকিতে পড়বে বলেও মনে করেন তিনি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন রাজনৈতিক শিষ্টাচার মেনেই আচরণ করতে হবে নেতাকর্মীদের। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। পরিচালনা করা আর এনজিও পরিচালনা করা এক জিনিস না। আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে, 2-3 দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল। ইতিমধ্যেই বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনেকের বক্তব্যে স্পষ্ট হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ। বারবার নির্বাচনের রোডম্যাপের দাবি জানানো বিএনপিকে খালি হাতে ফেরার পাশাপাশি জাপান সফরে নির্বাচন ঘিরে বিএনপিকে নিয়ে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত দলটি। তাই প্রকাশ্যে দলের নেতাদের বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছে ডক্টর ইউনূস প্রসঙ্গ। আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, একটা ইউনূস। রাজনীতি বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রতি চাপ প্রয়োগেরই কৌশল বিএনপি নেতাদের এমন অবস্থান। কিন্তু এমন তিক্ত সম্পর্ক কি জরুরি ছিল? এই যে সরকারের বিরুদ্ধে যে চাপটা দেওয়া হচ্ছে, সেই চাপের একটা প্রকাশই ঘটছে নানান রকম বক্তৃতা, তার বিরুদ্ধে নানান রকম শক্ত কথা বলে আর কি। সুতরাং এটা তো তার বিএনপির যে প্রেশার টেকটিক্স সেটারই একটা অংশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন এখনও প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রাখতে চান তারা। আমাদের যে পর্যায়ের নেতৃত্বই যেভাবেই কথা বলুন না কেন, অতি অবশ্যই রাজনৈতিক শিষ্টাচার মেনটেন করে কথা বলা উচিত। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে সম্মান করি, ওনার সম্মান অক্ষুণ্ণ থাকুক, সেই জন্যই আমরা বারে বারে ওনাকে তাগাদা দিয়েছি যে আপনার সম্মানে আঘাত লাগে সেরকম কোনো কর্মকাণ্ড যেন সরকারের কর্মকাণ্ডে দৃশ্যমান না হয়। বিএনপি নেতাদের বক্তব্যের সঙ্গে ডক্টর ইউনূসের প্রতি আওয়ামী লীগ সরকারের আচরণ আর বক্তব্যের তুলনাও করেন কেউ কেউ। এই রাজনীতি বিশ্লেষক মনে করেন রাজনৈতিক দলকে উপেক্ষা করার প্রবণতা থেকে বের না হলে এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে প্রধান উপদেষ্টাকে নিয়ে আলোচনা সমালোচনা বাড়তেই থাকবে। বিএনপির এই নেতার মতে দল নিরপেক্ষ থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। আপনি নিরপেক্ষ নন, অথবা আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষতা হারিয়েছে, অথবা আপনি
সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কোনো পক্ষপাতিত্ব করছেন, এইরকম কোনো কিছু যেন দৃশ্যমান না হয়। এই কলঙ্ক তিলক নীতি চাই না যে বাংলাদেশের নিরপেক্ষ সরকার যে পক্ষপাতিত্ব করেছে। অ্যাপারেন্টলি মনে হয় যে উনি খুব ডায়লগে বিশ্বাস করেন, কিন্তু আমি মানে উনি ডায়লগের ক্ষেত্রে ইন জেনারেল আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দলকে উনি গুরুত্ব দিতে চান না, বাট তিনি তার নিজস্ব একটা দলকে আবার তার পক্ষে রাখতে চান। উনি অনেক কিছু গেইন করেছিলেন, কিন্তু অনেক কিছু উনি লসও করে ফেললেন, দ্রুত লস করে ফেললেন। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে পূর্ণ সমর্থন ছিল বিএনপির, কিন্তু সেই সমর্থনে দিনে দিনে ভাটা পড়ছে বলেই সাম্প্রতিক নানা আলাপ ও কাজকর্মে তা স্পষ্ট হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে সর্বদলীয় বৈঠকে রাজনীতির চূড়ান্ত দফারফা হয়ে গেছে। প্রফেসর ইউনূস চূড়ান্ত সমাধান দিয়ে দিয়েছেন। এখন বিএনপি যতই ডিসেম্বরে নির্বাচনের জন্য কান্নাকাটি করুক, কোনো লাভ নেই। ঘটনা যা ঘটে গিয়েছে। বিএনপি আজকেও খুব হ্যাডম নিয়ে হাতা কাচিয়ে প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করতে গিয়েছেন। এবার সালাউদ্দিন আহমেদকে নিয়ে গিয়েছে। এবার একটা মজার বিষয় খেয়াল করেছেন কিনা যে বিএনপির বৈঠকে সিনিয়র বলতে যাদেরকে বোঝানো হয়, খন্দকার মোশাররফ, মঈন খান, এরা কিন্তু ছিল না। মানে এখানে মানে ক্যামেরার সামনে আসছে না এরা সিনিয়ররা, কারণ ওই আগে যে ঝামেলা হয়েছিল, এর মানে বিএনপিতে ভাইয়া গ্রুপ আর আম্মা গ্রুপের মধ্যে কিন্তু ভালো ঝামেলা শুরু হয়েছে। তারেক রহমান এখন সালাউদ্দিন আহমেদকে পাঠাবেন, এটা একেবারে ডিক্লেয়ার, তাদের মিডিয়াগুলো প্রচার করে তারপরে পাঠিয়েছে। সাথে জুনিয়রদের নিয়েছে, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, যাতে ওই মঈন খানদের মতো, খন্দকার মোশাররফদের মতো আকবারি কথা বলতে না পারে। যাই হোক, বিএনপি অনেক আশা ভরসা নিয়ে গিয়েছিল ডিসেম্বর নির্বাচন করতে হবে, অমুক তমুক সংস্থার একদিনও লাগে না, এক সপ্তাহ লাগে না, এক মাসে সব সম্ভব, নানান কিছু বলছে। কিন্তু প্রফেসর ইউনূস সমাধান যা দেয়ার দিয়ে দিয়েছেন। তাহলে রাজনীতির চূড়ান্ত সমাধান দফারফাটা কি? উত্তর হচ্ছে জুলাই সনদ। প্রফেসর ইউনূস স্পষ্ট করে বলেছেন যে আমরা আশা করছি খুব শীঘ্রই জুলাই সনদ হবে ঐক্যমতের ভিত্তিতে, এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ হবে, কখন নির্বাচন হবে, কি হবে, এই যে সংস্কারের রূপরেখা, নির্বাচনের রোডম্যাপ ইত্যাদি ইত্যাদি চান, সবগুলো উত্তর হচ্ছে জুলাই সনদ। আর এই জুলাই সনদের বিরোধিতা করে আসছিল বিএনপি। এখন জুলাই সনদ মানতে হবে বিএনপি। তো দর্শক, জুলাই সনদ ইজ দি আলটিমেট সলিউশন বা অনলি সলিউশন অফ কমপ্লেক্সিটি। সব সমস্যার সমাধান হচ্ছে জুলাই সনদ, এটাই প্রফেসর ইউনূস বলেছেন। তো এখন বিএনপির জন্য করণীয় কি? আপনি কখন নির্বাচন চান এটা জুলাই সনদের কাছে বলেন, সেখানে ঐক্যমত হন। ঐক্যমত এবং জুলাই সনদের বাইরে কোনো কথা নেই, খেলা এখানেই ফাইনাল। সর্বদলীয় বৈঠকে এটাই চূড়ান্ত কথা। প্রফেসর ইউনূসের যে মোটিভেশনাল পাওয়ার, তিনি যেভাবে কথা বলতে পারেন, ওই যে বললাম না, বিএনপি বাঘ হয়ে ভিতরে ঢুকে আর বিড়াল হয়ে বের হয়। প্রফেসর ইউনূসের কথার সামনে তার কথা বলতে পারে না, সুযোগ নেই কোনো। এমন সুন্দরভাবে প্রফেসর ইউনূস অ্যাপ্রোচ করতে পারেন, সেটাই হয়েছে। দর্শক, জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আজ আশা প্রধান উপদেষ্টা, এবং খুব শীঘ্রই জুলাই সনদ হবে, এটা আশা। তা আজকের বৈঠকের বা চূড়ান্ত সমাধান জুলাই সনদ। জুলাই সনদের বাইরে বাংলাদেশ যাবে না, জুলাই সনদের বাইরে কোনো সমাধান হবে না, ঐক্যমতের বাইরে কোনো নির্বাচন হবে না, খেলা এখানেই ফাইনাল। ওকে, দেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকট ও বিভক্তি কাটিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই সনদ শুধু একটি ঘোষণাপত্র নয়, এটি হচ্ছে বিভাজন দূর করে জাতির প্রকৃত ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা। তাহলে এই যে বিএনপি, জামাত, এনসিপির মধ্যে বিভাজন, এগুলো সমাধানও জুলাই সনদ। জুলাই সনদের ভিত্তিতে ঐক্যমত হতে হবে। বিএনপির ভারতের প্রেসক্রিপশন আর ৭১ ব্যবসা সম্পদ চলছে না। জুলাই সনদ হওয়া মানে কি? রাজনীতির ম্যানিফেস্টো হচ্ছে জুলাই সনদ, জুলাই ভিত্তিক রাজনীতি, এটাই জুলাই সনদ, এটা সংবিধানে ইনকর্পোরেট হবে। দর্শক, এই যে বৈঠক, সর্বদলীয় বৈঠক, প্রথমে প্রচার করা হয়েছিল যে বিএনপি কে ডেকেছে, কিন্তু পরে দেখলাম আমরা সর্বদলীয় বৈঠক। এটাও একটা খেলা, সবাইকে নিয়ে বসেছে। এবং এই বৈঠক ইম্পর্টেন্ট এই কারণে যে বিএনপির সিভিয়ার আক্রমণ প্রফেসর ইউনূসের উপর, কত অসম্মানজনক কথাবার্তা বলেছে, নাটক করেছে, বিদেশে বসে নাকি বিএনপির দোষ বলে, শুধুমাত্র একটি দল নির্বাচন চায়, এইসব কথার তীব্র প্রতিক্রিয়া বিএনপি জানিয়েছিল, সিভিয়ার অ্যাটাক করেছিল। তারপরে এই বৈঠক তাৎপর্যপূর্ণ। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের সূচনা বক্তব্যে কথা বলেন। মানে এটা একটা সর্বদলীয় সংলাপ, এটা নিছক বিএনপির সাথে কোনো বৈঠক ছিল না। সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি প্রতিদিন অনেক বৈঠকে অংশ নিই, তবে সবচেয়ে বেশি তৃপ্তি পাই যখন আপনাদের সঙ্গে বসতে পারি, কথা বলতে পারি, কারণ এই বাংলাদেশের মধ্য দিয়েই আমরা সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ নির্মাণের পথ তৈরি করছি। তাহলে আরেকটা বিষয় স্পষ্ট, প্রফেসর ইউনূসের বক্তব্য, ভিডিও বক্তব্য যারা শুনেছেন, যে ঐক্যমতের বাইরে, যেমন বিএনপি কিন্তু এখন ঐক্যমতের দ্বার দাঁড়াচ্ছে না, গায়ের জোরে ডিসেম্বরের নির্বাচন না, ঐক্যমতের বাইরে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। শুধু বিএনপির কথা চলবে তা না। আর এই যে বিএনপি বলে যে ১০০-র বেশি দল
ডিসেম্বরে নির্বাচন চায়, 52টার বেশি দল, এইসব হাবিজাবি কথা হবে না। ঐক্যমত কমিশনে ঐক্যমত হতে হবে এবং জুলাই সনদে ঐক্যমত হবে, চার্টারে সাইন করতে হবে। দ্যাট ইজ দি সলিউশন। সংস্কার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কার করার জন্য, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করব। এরপর বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হলো আমরা কিছু কমিশন গঠন করব, যেগুলো ভেতর থেকে বিষয়গুলো বিশ্লেষণ করে একটি নতুন কাঠামো তৈরি করবে। প্রথমে 6টি কমিশন গঠন করা হয় এবং পরবর্তীতে আরো 6টি যোগ করে মোট 12টি কমিশন কার্যক্রম শুরু করেছে। প্রতিটি কমিশনকে কাজের জন্য 90 দিনের জন্য সময় দেওয়া হয়েছিল। দেখেন এখানে একটা বিষয় ক্লিয়ার মেসেজ যে বিএনপি যেটা বলে সংস্কার করা এটা নির্বাচিত সরকারের কাজ, এটা ইউনূসের কাজ না। ইউনূসের কাজ নির্বাচন দেওয়া, কিন্তু না, ইউনূস সাহেব এই বক্তব্য স্পষ্ট বলেন আমাদের দায়িত্বই দেওয়া হয়েছে সংস্কার করার জন্য। অতএব বিএনপির পিড়াপিড়িতে কোনো কাজ হবে না, হচ্ছে না। আজকেও বিএনপির কথায় কোনো দাম কোথাও পাইনি। তিনি বলেন এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, তবে আমরা বিশ্বাস করি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি টেকসই ও কার্যকর সংস্কার বাস্তবায়ন সম্ভব। আমরা খুবই আনন্দিত যে তারা তা করতে পেরেছে। আর চান্দাবাজির দায়ে বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম হইতে চায় বিএনপির জিয়াউল হাসান, ওই চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত হয়েছিল আর্মি থেকে। এই যে আর্মির রিপোর্ট দেখেন, ওর চাঁদাবাজির রিপোর্ট। এই সেমিনারে সে বক্তব্য দিচ্ছে একজন শিক্ষিত চাঁদাবাজ। ভাই আপনাদের কি চাঁদাবাজ ছাড়া চলে না? হ্যাঁ, নাকি তারুণ্যকে চাঁদাবাজির দীক্ষা দিতেছেন? তীর আটা ময়দা সুজির একটা বিজ্ঞাপন ছিল, তীর ছাড়া আমার চলেই না। শুনেন, তীর ছাড়া আমার চলেই না। তো আপনাদেরও তো দেখতেছি চাঁদাবাজ ছাড়া আপনার চলেই না। 2012 সালে র্যাবে থাকা অবস্থায় ওই চাঁদাবাজির দায়ে বহিষ্কার হয়েছিল। অবশ্য দাবি করে তাকে এগুলা তার বিরুদ্ধে ষড়যন্ত্র, কিন্তু আর্মির নিজস্ব তদন্তে তার প্রমাণ পাওয়া গেছিল। কিন্তু তার অতীত দেখলে বোঝা যাবে যে এসব সত্য কিনা। তাকে 2006 সালে একবার সুপারিশ দেওয়া হইলেও 2007 থেকে 2011 সাল পর্যন্ত 4 বার নিরাপত্তা ছাড়পত্র সুপারিশ দেওয়া হয়নি। 2012 সালে আওয়ামী লীগের নাজমুল হাসান পাপনের সুপারিশে র্যাবে পোস্টিং বাগায় নিয়েছিল, পরে সেখানে দায়িত্ব থাকা অবস্থায় চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত হয়। এত অসদাচরণের পরেও আওয়ামী জেলা মাদারীপুর হয় বিভিন্ন লীগ নেতার কানেকশনে র্যাবে থেকে গেছিল সে। আর এখন তার মূল গডফাদার হয়েছে মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর, যিনি কয়েকজন শীর্ষ বিএনপি নেতার হইয়া বিএনপির নতুন তারেক সিদ্দিকী হয়ে উঠতে চাইতেছেন। এর মধ্যে চলতি বছর ফেব্রুয়ারিতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS বলে একটা গবেষণা নতুন একটা প্রতিষ্ঠান বা দোকান খুলেছেন উনি। সেখানে আবার উপস্থিত ছিল জেনারেল ওয়াকার। তো শোনা যায় যে এইটার পরে জেনারেল আকবর ওয়াকারের কাছে নাকি বেশি ব্যবসায় সুবিধা এগুলো চাইছিল, তো এটা বিরক্ত হয়ে ওয়াকার নাকি ব্লক করে দিচ্ছে তার অ্যাক্সেস। যার সত্য মিথ্যা জানি না, কিন্তু ওয়াকার ব্লক করলে কি হবে? তাদের মূল শেল্টার তো এখন বিএনপি। চান্দাবাজ রেজাউল বক্তব্য দেয় বিএনপির তারুণ্যের সমাবেশে, অথচ টিভিতে বছরের পর বছর ধরে বিএনপিকে থার্ড ক্লাস বইলা বক্তব্য দিচ্ছিল এই লোক হ্যাঁ এই লোক। তারেক রহমান কোন নেতাই না, বিএনপির কোন নেতৃত্ব নাই, আওয়ামী লীগকে হাসিনাকে সমর্থন দেওয়া দরকার, এটা তার বয়ান ছিল। আমি বানায় করছি না, দেখে দিচ্ছি, দেখে দেবো, শুনেন। আমি বলছি না যে বিএনপিকে এনে বসাও, কজ এখানে বিএনপি তো যোগ্য নেতৃত্ব সত্যিকার অর্থে এই মুহূর্তে আমি দেখি না। বিএনপি নামক একটা দল, যদি এখানে বিএনপি নেতা থাকতো আমার কথাটা বলা আরো ভালো হইতো, কারণ বিএনপি নেতা নাই, এখন কার সামনে কথা আমরা বলবো। বাট সত্যিকার অর্থে কিন্তু সেই অবস্থা বিএনপি নেই, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য কোন নেতাই নেই দলের মধ্যে। আপনার ফখরুল ইসলাম আলমগীর একজন, তাকে তো মানুষ, এখন তো আমাদের ফ্যামিলি তান্ত্রিক একটা রাজনীতি চলতেছে, এখন এই ভদ্রলোক অনেক যোগ্য, কিন্তু তাকে কি মানুষ ওইভাবে কি মেনে নিবে? নিবে না। স্পেস বিষয়টা কাকে স্পেস দিবে এখানে আমি একটু দ্বিমত করি। উনি কাকে স্পেস দিবে? যোগ্য কেউ না থাকলে সে ডিটারমাইন করবে কে যোগ্য না। একটা বিষয় হচ্ছে কি আমি বলি, আপনি একটা বিষয় হচ্ছে কি ভাই, আপনি টেররিস্ট অ্যাক্টিভিটিস এটা কিন্তু মঙ্গল গ্রহ থেকে আপনি পরিচালনা করতে পারবেন ইফ ইউ হ্যাভ দ্য কমিউনিকেশন। যদি আপনি মোবাইল ফোনে কমিউনিকেট করতে পারেন, সেটা ওয়ার্ল্ডে যেখানে থাকে আপনি টেররিস্ট অ্যাক্টিভিটিস করতে পারবেন। বা রাজনীতি কিন্তু আপনি আমেরিকায় বসে আপনি রাজনৈতিক একটা ইয়েটাকে পরিচালনা করতে পারবেন না। আর তারপরে যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন সত্যিকার অর্থে আপনি অনেক কর্মী আছে দেখবেন, আমি নাম ধরেই বলি, ধরেন বিএনপির কথাই বলি, বিএনপির প্রচুর কর্মী আছে মাঠে, বিএনপির সমর্থকের কিন্তু অভাব নেই বা নেতাদের কিন্তু অভাব নেই, কিন্তু প্রত্যেকটা দলের কিন্তু একজন প্রধান থাকেন, মানে মেইন পিভটিং একটা ফিগার থাকেন। সেটা কি আছে তাদের? বা কোনো একটা দল কি আছে বলেন যে এই দলের একজন যোগ্য নেতৃত্ব আছে যিনি বাংলাদেশে ভবিষ্যতে আরেকটি রাজনৈতিক দল যিনি পরিচালনা করতে পারবেন? কেউ আছে? যদি সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একটাই ভরসা, সেটা হচ্ছে বর্তমান সরকারকে সমালোচনা করে হোক যে করে হোক তাকে আমার লাইনে আনতে হবে। এইবার দেখেন সে এখন কি বলতেছে, এটা শুনেন। 5 আগস্টের পূর্বে যেখানে ছাত্রদল সহ সব ছাত্র সংগঠনের অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু আমরা এখানে দেখতে পাই যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ এক গোষ্ঠী যারা এখন এনসিপি পার্টি গঠন করেছে, তারা একক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে। যদিও এখানে তারেক রহমান বদান্যতার পরিচয় দিয়েছেন, তিনি কখনো ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নাই। যে তার উদারতা মানে এই নয়, সেটা তার দুর্বলতা। আমরা চাই বিএনপির সেই পুরনো ঐতিহ্য ইমেজ ফিরে আনতে। সেই ইমেজ ফিরে আনার জন্যই
আজকে তারেক রহমান বিএনপির প্রতি যে সহনশীলতা দেখাচ্ছেন, সবাইকে ধৈর্যশীল হতে বলছেন, এটাকে আমি সত্যি প্রশংসা করি। তরুণদের নিয়ে তারেক রহমানের ভাবনা, তরুণদের জন্য করণীয় কিছু বিষয়গুলো বলবো। আচ্ছা, তরুণদের নিয়ে আমি তারেক রহমানের ভাবনার কথা আমি অলরেডি বলেছি। এই তারেক রহমান তরুণদের নিয়ে এই নির্বাচনী কাজগুলো খুব সুন্দরভাবে করেছিলেন। দল গঠনে দলে তরুণদেরও সম্পৃক্ত করা, একটা সুন্দর সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি এককভাবে কাজ করে গিয়েছিলেন। 2002 সালে 3 সালে যখন তারেক রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের নামে বাংলাদেশের পথে প্রান্তরে যখন ছুটে বেড়ান, তারেক রহমান হেঁটে যাচ্ছে, এই পথে হাঁটতে থাকলে তারেক রহমানকে আজকে আমরা যে জিয়াউর রহমানের সাথে তুলনা করি, আজকে তারেক রহমান সেই জিয়াউর রহমানকে হয়তো ছাড়িয়ে যাবেন, এবং বাংলাদেশে সেটা সম্ভব। কারণ জিয়াউর রহমানের শিক্ষার জন্য তার কোনো উত্তরসূরি ছিল না, বা তারেক রহমানের শিক্ষার জন্য জিয়াউর রহমানের আদর্শ আছে। যে কারণে আপনাদের মনে রাখতে হবে তারেক রহমান কোথায় যেতে পারে। এই 3 আগস্ট তখন এই তরুণ অফিসাররা জেগে উঠেছিল তারেক রহমানের অনুপ্রাণে উদ্বুদ্ধ হয়ে, আর তারা বিশ্বাস করে এটা একমাত্র এই তারেক রহমান দ্বারাই বাস্তবায়ন সম্ভব, আর কেউ না। তারেক রহমান কি করেছিলেন? তিনি হাওয়া ভবনে সরকারের সকল সুবিধা থেকে বের হয়ে এসে হাওয়া ভবন অফিসে তিনি কর্ম শুরু করেছিলেন। কেন? দলকে সরকারের প্রভাবমুক্ত রাখার জন্য তিনি দলীয় কাজ ভিন্ন জায়গায় করেছিলেন। এটাকে আমাদের হাততালি দিয়ে প্রশংসা করা উচিত। এই চাঁদাবাজকে বিএনপি অনুষ্ঠান দেখার পরে সেনাবাহিনীর মধ্যে অনেকেই বিলা হয়েছে। আমাকে অন্তত 10 জনের মতো ফোন করেছে সেনা কর্মকর্তা, আর বলছে যে এটা কি করলো বিএনপি, কি করেছে, ওই করে কি আসলে করিম রেজা চাঁদাবাজি করে, এখন বর্তমান পেশা চাঁদাবাজি। ঢাকা বিএনপির একাধিক বড় নেতার কাছে পর্যন্ত সে চাঁদা দাবি করছে। 2022 সালে লীগের সময় লেফটেন্যান্ট জেনারেল আকবরের সুপারিশে অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি হিসেবে বিইউপিতে চাকরি পায়, আর ওই অনার্সের 2nd ক্লাস 3rd ক্লাস ছাত্র, অনার্সের 2nd ক্লাস পাওয়া মাল, এইটা কি পড়ায় কে জানে। রেজার দেশের বাড়ি চরম আওয়ামী এলাকা, মাদারীপুরের কালকিনি উপজেলা। আর জেনারেল আকবরের সাথে পিছিয়ে আছে বিএনপির কিছু কেন্দ্রীয় নেতা। আজকে কলে আপনাদের নাম নিলাম না, মনে রেখেন কিন্তু, নিমু আর একদিন। খেলা এখানে শেষ না, আরো আছে। জেনারেল আকবরের নেতৃত্বে রিটায়ার্ড আর্মির একটা ডেলিগেশন 21 থেকে 26 এপ্রিল চায়না ভিজিট করেছে। সব ধান্দা, আর আর্মির নাকি লাইট ট্যাঙ্ক কেনার একটা ব্যবসা আছে, ওই ব্যবসার জন্য ইউনিভার্সাল ট্রেডিং এবং সার্ভিস কোম্পানি এইটার নামে ট্যাঙ্ক কেনার টেন্ডার বাগাতে চায় এই চক্রটা। এই কোম্পানি ছিল তারিক সিদ্দিকীর প্রকাশ্য কোম্পানি, সবাই জানে, ওপেন সিক্রেট এটা। আর্মিতে মানুষ নাকি আকবরকে দেখলেই বলে যে ওই বিএনপির তারেক সিদ্দিকী, আর রেজাকে দেখলে বলে চান্দাবাজ এবং আকবরের ক্যাশিয়ার। এবং এই 2 জনের কারণে আর্মিতে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হইতেছে, বিএনপিকে ঘৃণা করা শুরু করছে আর্মি অফিসাররা। এবং অনেকে চাঁদাবাজদের এরকম শেল্টার দেখে হতবাক। আর্মি অফিসাররা এগুলো কিন্তু সহ্য করতে পারে না। তো বিএনপির তারুণ্যের রাজনৈতিক ভাবনা প্রোগ্রামে এমন চাঁদাবাজদের নেওয়ার কারণ কি? যদি আমি জানছি যে এই যে মাহদি আমিন তারে ডাকতে চায় নাই, কিন্তু সিনিয়র নেতা নাকি তাকে বাধ্য করছে, এখনো রক্তের দাগ শুকায়নি। আর এই সমস্ত বাটপারেরা এখনই তারেক সিদ্দিকী আর জিয়াউল হাসান হইতে চাইতেছে, তাও আবার ক্ষমতা আসতে চাও বিএনপির ব্যানার ব্যবহার করি। আমি বিএনপির সমালোচনা করি, কঠোর সমালোচনা করি, তখনই করি যখন ক্ষমতায় আসতে যাইতেছে সে, যখন সে দুর্বল মার খাইতেছে, তখন সে বিএনপিকে গালাগালি কইরা এখন ক্ষমতার মধু খাইতে আসছে, আর আপনারা তারে মধু খাইতে আসতে দিলেন। এদিকে চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দিলেন সালাউদ্দিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার সকাল 9:30টার দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ তুলে দেন তিনি। অভিযোগ জমা দিয়ে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, গুম খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে, তবে এখনো এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যায় ক্ষোভ জানান তিনি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সকলে বিচার নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা। গুমের ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সাজা এবং যারা পালিয়ে গেছেন তাদের কমিশনকে খুঁজে বের করার অনুরোধ জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ যারা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। এই সরকারের দায়িত্ব সবাইকে আইনের আওতায় আনা, সেই সঙ্গে দেশ থেকে গুম খুনের সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে। নিজের গুম হওয়া প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, আমি আগেই তাদের সঙ্গে যোগাযোগ করে আজকে গুম কমিশনে এসেছি। 2015 সালে 10 মার্চ রাত 9:30টার দিকে রাজধানীর উত্তরের একটি বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় সশস্ত্র ব্যক্তিরা আমাকে তুলে নিয়ে যায়। তার 61 দিনের মাথায় আরেকটি দেশে পাচার করে তারা। এই সময়ের মধ্যে আমাকে যে রুমে রেখেছিল সেই রুমের বর্ণনা সহ নানা বিষয় আমি গুম কমিশনের কাছে বলেছি।